This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। বছর ঘুরলেই তো বিধানসভা ভোট, আর ভোট মানেই রাজনীতির নানান অঙ্ক। আর এখানেই অঙ্কর কথা যখন বলছি তখন অঙ্ক রয়েছে ফুরফুরাতেও। আচ্ছা, কোন দিকে যাচ্ছে ফুরফুরা শরীফের অন্দরের রাজনীতির অঙ্ক? গত সোমবার ফুরফুরায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুখ্যমন্ত্রীর এই সফরের পর থেকেই ফুরফুরায় বড় ভাঙনের ইঙ্গিত। কিন্তু কেন এই ভাঙন? তোহা সিদ্দিকীকে কোণঠাসা করা হচ্ছে কি? নতুন কাউকে ফুরফুরার মুখ করতে চাইছে তৃণমূল? নওশাদ সিদ্দিকী আবার বলছেন তার রাজনৈতিক কেরিয়ার শেষের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নওশাদ কি তাহলে ভয় পাচ্ছেন? মানে এতগুলো প্রশ্ন উঠে আসছে, রাজনীতির এতগুলো অঙ্ক কষা চলছে এই ফুরফুরাকে কেন্দ্র করে, আর সেই অঙ্কের উত্তর সমাধান খোঁজার চেষ্টা করব আমরা আজকের স্পেশাল 9-এ। আজকের আমাদের প্রথম ইস্যু রাজনীতির ফুরফুরা। মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর নিয়ে জল্পনা কিন্তু কম হয়নি। এরই মধ্যে বিতর্ক বাড়িয়েছেন নওশাদ সিদ্দিকী। তার বিস্ফোরক অভিযোগ যে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতেই ফুরফুরায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে নওশাদ এটাও মেনে নিয়েছেন যে মুখ্যমন্ত্রীর ডাকে অনেক বেশি সংখ্যায় পীরজাদা হাজির হয়েছিলেন সেদিনের অনুষ্ঠানে, যেটা রাজনৈতিকভাবে তাদের ধাক্কা দিয়েছে। তারা তাদের মতো ভাবে বলছে, উল্টো যদি কেউ বলে কোনো পিসা পীরজাদা যে নওশাদকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? আমার দেখা, আমার জ্ঞানে ফুরফুরা মমতা ব্যানার্জিকে আমি 3বার ফুরফুরা শরীফে আমার দেখলাম, তিনি ক্ষমতার পাওয়ার পরে এসেছেন। দুবারের থেকে এইবারে আমি বলতে পারি এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। যে হেভি অংশের পীরজাদারা ওখানে পৌঁছেছে, উনি যেটা চেয়েছেন। কেন বলছি চেয়েছেন? কারণ এর আগে স্টেজ থেকে এসে হাত নাড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, এইবার পীরজাদাদের মাঝে এসেছে। তবে ওনার সাকসেস আমাদের রাজনৈতিক ভাবে কিছুটা ধাক্কা লেগেছে। যত দিন গড়াচ্ছে ফুরফুরা শরীফের রাজনৈতিক সমীকরণ কিন্তু বদলের দিকেই ইঙ্গিত হচ্ছে। শোনা যাচ্ছে একদিকে যখন তোহাকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল, অন্যদিকে নওশাদ ঘনিষ্ঠ পীরজাদারা তৃণমূলের দিকে ঝুঁকছে। গত সোমবার ফুরফুরায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বক্তৃতা রাখার সুযোগই পাননি তোহা সিদ্দিকী। মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন, না তার জায়গায় লাইমলাইটে উঠে এলেন কে? একদা নওশাদপন্থী পীরজাদা কাশেম সিদ্দিকী। তখনই নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। ফুরফুরার সমীকরণ কি তাহলে বদলের পথে? পীরজাদা তোহায় কি আর আস্থা নেই তৃণমূলের? আর সেক্ষেত্রে ফুরফুরা থেকে পাক সার্কাস মুখ্যমন্ত্রীর পাশে কাশেমের উপস্থিতি কিন্তু নজর কেড়েছে। পরস্পরের দিকে তীর ছুঁড়ে আরও জল্পনা জুগিয়েছেন তোহা কাশেম। সোমবার মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে পা দেওয়ার আগেই শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা। নওশাদ সিদ্দিকী সহ বিরোধীরা একযোগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর রাজনৈতিক উদ্দেশ্য বলে তোপ দেগেছিলেন। তারপরে ফুরফুরার মঞ্চে কোন ছবি ধরা পড়ল? অন্তত দুটো কথা বলার জন্য, দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। না, আমি আপনাদের কাছে এসেছি। মুখ্যমন্ত্রীর মঞ্চে বক্তৃতা দেওয়ার সুযোগই পেলেন না তৃণমূলপন্থী পীরজাদা তোহা সিদ্দিকী। আর যিনি তোহার হাত থেকে মাইক নিয়ে নিতে গিয়েছিলেন তিনি কাশেম সিদ্দিকী। এই কাশেমই ছিলেন সেদিন সন্ধ্যার মধ্যমণি। সর্বক্ষণই তাকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর পাশে। ফুরফুরার সরকারি ইফতার সঞ্চালনার দায়িত্বও ছিল তার কাঁধে। মঙ্গলবার পাক সার্কাসে ইফতার পার্টিতেও মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় কাশেমকে। তারপর থেকেই জোর জল্পনা রাজনীতির ময়দানে। তবে কি বিতর্কিত তোহাকে কোণঠাসা করতেই কাশেমকে ঘুঁটি বানালো তৃণমূল? গোটা ঘটনায় তোহা যে ঘোর বিরক্ত তা তার কথাতেই স্পষ্ট। সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছেন। আমি বুঝতে পারছি বড় চক্রান্ত চলছে রাজনীতির নেতাদের। এই ফুরফুরা শরীফকে নিয়ে একটা মানে বড় মা মতুয়াদের মতো করার। ও হতে দেবো না, ও হতে দেবো না। কাশেমের নাম করেই আক্রমণ করেছেন তোহা।
যে মানুষটা বলেছিল কাসেম সিদ্দিকী ওই নবান্ন যত আছে সব চোর 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 হাঁপিয়ে যাচ্ছে, আজকে সে চোরগুলো তার কাছে ভালো হয়ে গেল। কে এই কাসেম সিদ্দিকী? কাসেম ও ফুরফুরার একজন পীরজাদা। একসময় ফুরফুরাতে মমতা বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন। তৃণমূল সরকারের সমালোচনায় মুখর ছিলেন। সিপিএম এর সঙ্গে তার ঘনিষ্ঠতা কারো নজর এড়ায়নি। আইএসএফ গঠনের পর নওশাদ ও আব্বাসকে পুরোপুরি সমর্থন করতেন কাসেম। 2023 সালে নওশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেফতার করার পর নিয়মিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতেন কাসেম। আনিস খানের মৃত্যু বিতর্কের সময় সরাসরি নবান্নের দিকে আঙুল তুলেছিলেন কাসেম। ওই এলাকার সব থেকে বড় যে প্রধান আছে সে আমার আনিস ভাইকে মেরেছে, যে টিএমসির প্রধান সে ওকে মেরেছে। এই আন্দোলন কিন্তু আমাদের শেষ হবে না, আমরা এসপি অফিস ঘেরাও করব, আগামী দিন ইনশাল্লাহ আমরা নবান্ন ঘেরাও করবো ইনশাল্লাহ। বস্তুত কাসেম বাহিনীর বিক্ষোভের মুখে পড়েই আনিসের বাড়ির কাছ থেকে ফিরে আসতে হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই ছবি 2022 সালের। 2025-এর মার্চে সেই ফিরহাদের সঙ্গে ইফতারের মঞ্চে কাসেম সিদ্দিকী। পীর সাহেবের ঘরে জন্ম নিয়েছে, হ্যাঁ, সে জন্ম নেওয়ার পরে যে ববি হাকিমকে কাপের 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 করতো, সেই ববি হাকিমের পায়ের তলায় এসে যে বসলো, এটাই তো আমার দেখে আমাদের ভালো লাগলো। আমার কাছে এত লোক বসে আছে, সব আমার কাছের লোক। তৃণমূল বিরোধী কাসেম কিভাবে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে উঠলেন? ইদানিং তৃণমূল তথা রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন ত্বাহা। সম্প্রতি ফুরফুরা শরীফের একটি অনুষ্ঠানে কাটমানি আদান প্রদান হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। উন্নয়নের প্রশ্নে গঙ্গাসাগরের প্রসঙ্গ তুলে অভিযোগ করেছিলেন ফুরফুরা এখনো কতটা পিছিয়ে। তাতে বিড়ম্বনা বেড়েছিল তৃণমূলের। অনেকের মতে ত্বাহা বেসুরে বাজছেন দেখেই তার বিকল্প খোঁজার কাজ শুরু হয়। আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব, কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি। নাম না করে কাসেম ও ত্বাহাকেই নিশানা করছেন। মঙ্গলবার পার্ক সার্কাসে ইফতার শেষে কাসেমের তোপ। ফুরফুরা শরীফের কোনো সমস্যা নেই, সমস্যা একটা ব্যক্তি ছিল যিনি বেশি চিল্লাচ্ছেন, মানে উনি সবসময় কালো চশমা পরে থাকে তো ঠিক দেখতে পাই না। যে ফুরফুরা শরীফের ড্যামেজ সে তো সবসময় চেষ্টা করবে আমি সেই জায়গায় যাই, তো সেখানে কে পাত্তা দেয়নি কে পাত্তা দিয়েছে সেটা আপনারাই জানেন, আমি কি বলবো। ফুরফুরায় ঘনিয়ে ওঠা এই ক্ষমতার দ্বন্দ্বে কিন্তু অনেকেই মতুয়াগড়ের ছায়া দেখছেন। রাজনৈতিক টানাপোড়েনে ঠাকুরনগরে তো দুভাগ, সেখানে বিজেপির লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর আর তৃণমূল পাল্টা রাজ্যসভায় নিয়ে গিয়েছেন মমতা বালা ঠাকুরকে। বিধায়ক করেছে মমতা বালার মেয়ে মধুপর্ণাকে, কনিষ্ঠতম বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসের। আর ফুরফুরার লড়াই আইএসএফ এর সঙ্গে তৃণমূলের, সেই লড়াইয়ে এতদিন এগিয়েছিলেন নওশাদী, পিছিয়ে পড়েছিলেন ত্বাহা। তাই কি ফুরফুরায় নতুন মুখের সন্ধানে শাসক শিবির? এখন ফুরফুরা শরীফের অন্দর থেকেই প্রশ্ন উঠছে যে ডান দিক না বাঁ দিক, নওশাদ সিদ্দিকী কোন দিকে? আইএসএফ একমাত্র বিধায়ক কি কিছুটা দোটানায়? নওশাদ সিদ্দিকীর বারবার দাবি করেন তিনি যে ধর্মীয় মেরুকরণের বিরোধী তিনি। তৃণমূল বিজেপি দুই শিবিরকেই সমান নিশানা করে আসছেন নওশাদ, কিন্তু ইদানিং কি তিনি দিকভ্রষ্ট হয়ে পড়ছেন? যদা ত্বাহা সিদ্দিকী বলছেন যে নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেই হবে, কিন্তু কেন? তো নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। ত্বাহা সিদ্দিকীর ইঙ্গিতকে উড়িয়ে দিচ্ছেন না খোদ শাসক দলেরই বিধায়ক। কতটা খারাপ বলেননি, ত্বাহা সাহেব যে অ্যাজামশনটা করেছেন বা ওনার যেটা উপলব্ধি হয়েছে, নওশাদের লক্ষ্য সে তাকে যাতে উইদাউট ডিস্টার্বে ভাঙড় থেকে পুনরায় জিতে আসা। নওশাদ অ্যারেস্ট হলো তখন আপনাদের কাছে ফুটেজ থাকবে যে কাসেম সিদ্দিকী লালবাজারের সামনে কী ধরনের কথাবার্তা বলেছিল। আমার মনে হয় এটা একটা কৌশল তাকে চাপে রাখার জন্য। হ্যাঁ, নওশাদ তো যাতে বেশি লম্পজম্প না করে।
2024 লোকসভা ভোট থেকে নওশাদের ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার কথা বলেও শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছিলেন নওশাদ। বিজেপির অভিযোগ যে তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেছিল আইএসএফ। সেই অভিযোগ বারবার ওড়ালেও নওশাদ সিদ্দিকীর বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু আবার তিনি ধাক্কা খাচ্ছে। এই বিশ্বাসযোগ্যতা বামেদের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার পর থেকে বামেদের একাংশ সেই সুরেই নিশানা করছেন নওশাদকে। 2011 ভাঙড় বিধানসভা সিপিএম এর সঙ্গে সমঝোতায় জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন নওশাদ সিদ্দিকী, পেয়েছিলেন 45% ভোট। তৃণমূল প্রায় 35% এবং বিজেপি পায় 16% ভোট। সিপিএম এর ভোটের একটা বড় অংশ যে নওশাদ পেয়েছিলেন এ নিয়ে দ্বিমত ছিল না, কারণ 2011 ঐতিহাসিক পালা বদলেও ভাঙড় সিপিএম এর ছিল। 2016 বিধানসভায় দলত্যাগী রেজ্জাক মোল্লা তৃণমূলের টিকিটে 50% ভোট পেলেও সিপিএম কিন্তু সেবারও 41% ভোট পেয়েছিল। এই কারণেই নওশাদের জয়ের পিছনে সিপিএম নিজেদের কৃতিত্ব দাবি করে বারবার। কিন্তু সেই সিপিএম এর সঙ্গেই লোকসভায় জোট ভেস্তে যায় নওশাদের। তারপর উপনির্বাচনে জোট হয়েছিল, আর এবার 26 বিধানসভায় কি সমঝোতার পথে হাঁটবেন নওশাদ? স্ট্রেট একদম সংযুক্ত মোর্চার যে রাস্তা 2026 সাল পর্যন্ত আমাকে 2021-এ লড়াই করে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছি, বিধানসভায় পৌঁছেছি। সংযুক্ত মোর্চার যে দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো উত্থাপন করি, এই রাস্তাতেই থাকবো। এর বাইরে রাইট সাইড আর লেফট সাইড আমার প্রয়োজন নেই। 24 লোকসভায় ভাঙড়ের রেজাল্ট কি হয়েছিল? জোট না হওয়ায় চতুর্মুখী লড়াই হয়েছিল। যাদবপুর লোকসভায় তৃণমূলের সায়নী ঘোষ জিতেছিলেন। ভাঙড়ে সায়নীর পরেই দ্বিতীয় স্থানে চলে আসে আইএসএফ, চতুর্থ স্থানে চলে যায় সিপিএম। কে খেলছে আর কে খেলাচ্ছে আপাতত জটিল অঙ্ক। তবে অঙ্ক যতবার কষা হচ্ছে ততবারই কিন্তু নওশাদ একটাই কথা বলছেন, আর যাই হোক তিনি অন্তত কেনা বেচার পাত্র নন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কারো অঙ্গুলে হেলুলেতে চলবে না, কারো কন্ট্রোলে থাকবে না, কারো কথাই উঠবে না বসবে না। একটা সময় বলা হয়েছিল লেফট ফ্রন্ট নাকি আমাদেরকে তৈরি করেছে আইএসএফকে, তাদের কন্ট্রোলে। তারপরে বলা হলো বিজেপি নাকি আমাদেরকে কন্ট্রোল করছে, এখন বলা হচ্ছে টিএমসি নাকি আমাদেরকে কন্ট্রোল করছে। কারো কন্ট্রোলে বা কাউকে আপনি যেটা বললেন দিয়ে কন্ট্রোলে, ওই তত্ত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিশ্বাসী নয়। দেখুন, ফুরফুরা শরীফ নিয়ে যখন কথা হচ্ছে তখন জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র সেদিকে তো তাকাতেই হবে। 2011-র কথা যদি বলি আমি একটু দেখাই আপনাদের, রাজনীতির ফুরফুরা জাঙ্গিপাড়ার বিধানসভা। সেক্ষেত্রে এই মুহূর্তে কি নজরে পড়ছে আমাদের দেখি। 2011 থেকে টানা জয়ী তৃণমূলে স্নেহাশিস চক্রবর্তী। 2016 থেকে 2021-এর মার্জিন কমে। 2016 সালে মার্জিন 23,605। জাঙ্গিপাড়া বিধানসভার কথা বলছি। 2011 থেকে 2021 জয়ী স্নেহাশিস চক্রবর্তী। এরপর 2016-তে বিধানসভা ভোটে মার্জিন ছিল যেখানে 23,605, সেখানে 2021-এর ক্ষেত্রে ছিল 17,296 ভোট। আইএসএফ এর ভোট ছিল 8% এবং তৃণমূলের ভোট ছিল 48%। আসন 29, তৃণমূল যেখানে 28টি পেয়েছিল, অন্যান্য পেয়েছিল একটা। ফুরফুরা শরীফ পঞ্চায়েতের ক্ষেত্রে এই কথা বলছি। ফুরফুরায় কাশেমের উত্থান, তোহার কোণঠাসা হওয়া কি জাঙ্গিপাড়া বিধানসভার ভোটে কোনো প্রভাব ফেলবে? নজর থাকবে আমাদের সেদিকে। চলে আসি এবার, যে বোঝাই যাচ্ছে ফুরফুরায় আর ফুরফুরে নেই তোহা সিদ্দিকী। তৃণমূল কি ফুরফুরে থাকতে পারবে? সব মিলিয়ে বাড়ছে রাজনীতির উত্তাপ বা গরম নিয়ে যখন কথা হচ্ছে। আপনাদের জানাই রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হবে, পূর্বাভাস দিয়েছে অফিস। কিন্তু চিন্তার বিষয়ও আছে, কারণ ঘন ঘন বাজ পড়বে। বাংলা জুড়ে হলুদ আর কমলা সতর্কতা জারি হয়েছে, কিন্তু কেন? কারণ বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে, ঘন ঘন বাজ পড়তে পারে। বজ্রপাতের এই পূর্বাভাস একেবারেই হালকাভাবে নেবেন না। দেখা গিয়েছে আজকাল ঘূর্ণিঝড়ের চেয়ে বজ্রপাতেই বেশি মৃত্যু হয়। এর অন্যতম কারণ পূর্বাভাসকে পাত্তা না দেওয়া। আবহাওয়াবিদদের পরামর্শ, আকাশ কালো করে এলে কংক্রিটের ছাদের নিচে থাকুন, গাছের নিচে একেবারে। চলেই এলো উদ্বেগের মরশুম। গরমকালে স্বস্তি আনে কালবৈশাখী, সঙ্গে আনে বিপদও।
বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি নামে, তাই ঘন ঘন বাজও পড়ে। প্রতি বছর মৃত্যু হয় বহু মানুষের। তথ্য বলছে চলতি শতাব্দীর 24 বছরে 3042 জনের মৃত্যু হয়েছে বাংলায়। অর্থাৎ প্রতি বছরে আমাদের রাজ্যে বজ্রপাতে মৃতের সংখ্যা 125-এরও বেশি। এবং দেখা গিয়েছে বজ্রপাতে মৃত্যু বেশি হয় গ্রামে। চাষের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু। আরও আশঙ্কার, ইদানিং বাজ বেশি পড়ছে বলে অনুমান বিজ্ঞানীদের। 2019 থেকে মার্চ, 2014 থেকে 5 বছরে 4,61,000 বাজ পড়েছে শুধু বাংলাতেই। বুঝতে পারছেন কতটা সাবধানতা প্রয়োজন? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী রবিবার পর্যন্ত সতর্ক থাকতেই হবে। জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখীর পূর্বাভাস, কোথাও কমলা, কোথাও হলুদ সতর্কতা জারি। বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে, ঘন ঘন বাজ পড়তে পারে, শিলাবৃষ্টিও হতে পারে। চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বজ্রপাত থেকে বাঁচতে কি করণীয়? বিদ্যুতের ঝলক দেখলেই কংক্রিটের আস্তানায় ঢুকে পড়তে হবে। বিদ্যুতের ঝলক দেখা আর শব্দ শোনার মধ্যে যদি 30 পর্যন্ত গুনতে না পারেন, তাহলে অন্তত 30 মিনিট বাইরে বেরোবেন না। গাছ বা উঁচু রডের নিচে, খোলা মাঠে, নৌকোয়, পাহাড়ের মাথায় বা সৈকতে নয়। পাইপবাহিত জল, জানলার রড, এমন বিদ্যুৎ পরিবাহী কিছু স্পর্শ করবেন না। যেখানে বাজের ভয়, সেখানে সাবধানের মার নেই।